কল্পনা করুন একটি নক্ষত্রখচিত রাত। আপনি শহরের আলো থেকে অনেক দূরে একেবারে নির্জন কোনো মাঠে দাঁড়িয়ে আছেন। মাথার উপর অসংখ্য তারা জ্বলজ্বল করছে। মনে হচ্ছে যেন আকাশ জুড়ে হীরের টুকরো ছড়িয়ে আছে। ওই সৌন্দর্য দেখে কি আপনার মনে প্রশ্ন জাগবে না যে ওই তারাগুলোর আশেপাশে কি এমন কোনো গ্রহ নেই, যেখানে আমার মতোই কেউ একজন এই মুহূর্তে আকাশের দিকেই তাকিয়ে আছে? আদৌ কি কেউ আছে, নাকি এই মহাবিশ্বে আমরা একা? এই প্রশ্নটি যতটা কাব্যিক তার চেয়েও বেশি বৈজ্ঞানিক। কারণ আমরা আজ জানি এই মহাবিশ্বে রয়েছে শত শত বিলিয়ন গ্যালাক্সি। প্রতিটি গ্যালাক্সিতে আবার শত শত বিলিয়ন নক্ষত্র, আর অধিকাংশ নক্ষত্রের চারপাশেই ঘুরছে গ্রহ। অর্থাৎ সম্ভাব্য পৃথিবীর সংখ্যা এত বেশি যে মানুষের পক্ষে তা কল্পনাও করা কঠিন। তাহলে কোথায় সেই সব পৃথিবীর প্রাণী? কোথায় গল্পে পড়া ও সিনেমায় দেখা সেই সব সভ্যতা, যারা আমাদের থেকে লক্ষ বা কোটি বছর এগিয়ে? কোথায় তাদের মহাকাশযান? কোথায় তাদের শহর? কোথায় তাদের রেডিও সংকেত? নাকি আমরাই সত্যিই একা? আমাদের পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্য হল মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি অতি সাধারণ নক্ষত্র। এই গ্যালাক্সিতে সূর্যের মতো প্রায় 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে। শুধু তাই নয়, মহাবিশ্বে মিল্কি ওয়ের মতো গ্যালাক্সিও রয়েছে শত শত বিলিয়ন। জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেন যে দৃশ্যমান মহাবিশ্বে নক্ষত্রের সংখ্যা প্রায় 10⁻22 থেকে 10⁻24টি হতে পারে। অর্থাৎ পৃথিবীর সব সমুদ্রতটে যত বালির কণা ছড়িয়ে আছে, এই মহাবিশ্বে প্রায় তত সংখ্যায় নক্ষত্র আছে। মানে, আপনি যদি সমুদ্র থেকে একটি বালুকণা তুলে নেন, সেটি যেন একটি নক্ষত্রকে হাতে তুলে নেওয়ার মতো। দেখুন, মাত্র 30 বছর আগেও আমরা জানতাম না যে সূর্যের বাইরে অন্য নক্ষত্রেরও গ্রহ আছে কিনা। 1995 সালে প্রথম সূর্যের মতো একটি নক্ষত্রের চারপাশে গ্রহ আবিষ্কৃত হয়, আর তারপর শুরু হয় এক বৈপ্লবিক যুগ। আজ হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে। কিছু গ্রহ পৃথিবীর চেয়ে বড়, কিছু আবার পৃথিবীর মতোই পাথুরে, আবার কিছু তার নক্ষত্র থেকে ঠিক এমন দূরত্বে ঘুরছে যেখানে জলের তরল অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। এই নির্দিষ্ট দূরত্বকে বিজ্ঞানীরা বলেন হ্যাবিটেবল জোন বা বাসযোগ্য অঞ্চল। দেখুন, পৃথিবীতে প্রথম জীবন জলেই শুরু হয়েছিল, আর আমাদের জ্ঞান অনুযায়ী জল থাকলে জীবন থাকার একটা সম্ভাবনা থাকেই। তাই এমন গ্রহ যত বাড়ছে, ততই বাড়ছে একটি প্রশ্ন: পৃথিবীর বাইরে জীবন আছে তাহলে? এমনই একটি প্রশ্ন 1950 সালের এক গ্রীষ্মের দুপুরে যুক্তরাষ্ট্রের লস আলামোস গবেষণাগারে উঠেছিল, যখন 4 জন বিজ্ঞানী দুপুরের খাবার খেতে খেতে আলোচনা করছিলেন উড়ন্ত চাকতি, ভিনগ্রহী এবং মহাকাশ নিয়ে। হঠাৎ টেবিলে বসে থাকা একজন বিজ্ঞানী বলে উঠলেন, "হোয়ার ইজ এভরিবডি?" ওই বিজ্ঞানীটি ছিলেন নোবেলজয়ী পদার্থবিদ এনরিকো ফার্মি। এই মানুষটি পৃথিবীর প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণ করেছিলেন। যদিও তার এই প্রশ্নটি ছিল খুবই সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য। 1964 সালে সোভিয়েত জ্যোতির্পদার্থবিদ নিকোলাই কার্দাশেভ একটি তত্ত্ব প্রকাশ করেছিলেন যে কোনো সভ্যতার উন্নতি কিভাবে মাপা যায়। তিনি বলেন যে কোনো সভ্যতা কতটা শক্তি ব্যবহার করতে পারে, সেটাই তাদের উন্নতির মাপকাঠি। তিনি এর 3টি স্তর বা টাইপ প্রস্তাব করেন। টাইপ 1: এই সভ্যতার লোকেরা একটি সম্পূর্ণ গ্রহের সব শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ নিজের গ্রহের আবহাওয়া, সমুদ্র, আগ্নেয়গিরি সবই নিয়ন্ত্রণের আওতায় থাকবে এদের। এরপর আসে টাইপ 2: এই সভ্যতা শুধু গ্রহ নয়, একটি সম্পূর্ণ নক্ষত্রের শক্তি ব্যবহার করতে পারবে। কিন্তু কিভাবে, তাই তো? ওরটা হলো ডাইসন স্ফিয়ারের সাহায্যে। পদার্থবিদ ফ্রিম্যান ডাইসন প্রথম এটির ধারণা দেন। তিনি বলেন, একটি অত্যন্ত উন্নত সভ্যতা হয়তো তাদের নক্ষত্রের চারপাশে অসংখ্য সৌর সংগ্রাহক উপগ্রহ বা বিশাল কাঠামো তৈরি করবে, যাতে নক্ষত্রের প্রায় সমস্ত শক্তি সংগ্রহ করা যায়। এটিকেই জনপ্রিয়ভাবে বলা হয় ডাইসন স্ফিয়ার। বাস্তবে এটি একটি কঠিন গোলক হওয়ার সম্ভাবনা কম, বরং এটি হতে পারে লক্ষ কোটি সৌর বিদ্যুৎ উপগ্রহের একটি বিশাল ডাইসন সোয়ার্ম। যদি এমন কোনো সভ্যতা থাকে, তাহলে
তাদের নক্ষত্র স্বাভাবিক আলোর বদলে অস্বাভাবিক ইনফ্রারেড বিকিরণ নির্গত করবে। এই কারণেই জ্যোতির্বিজ্ঞানীরা আকাশে এমন অস্বাভাবিক নক্ষত্র খুঁজে বেড়ান, কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত কোনো ডাইসন স্ফিয়ার পাওয়া যায়নি। এরপর টাইপ 3। এবার কল্পনাকেও ছাড়িয়ে যান। একটি সভ্যতা যারা পুরো গ্যালাক্সির শক্তি ব্যবহার করতে পারবে। শত শত বিলিয়ন নক্ষত্র, সবই তাদের শক্তির উৎস। এমন সভ্যতার কাছে আমরা হয়তো পিঁপড়ের চেয়েও কম উন্নত। দেখুন, মানব সভ্যতা এখনও টাইপ 1-এই পৌঁছায়নি। কার্ল সেগানের হিসাব অনুযায়ী আমরা বর্তমানে প্রায় টাইপ 0.73 সভ্যতা। যাই হোক, আবার ফিরে আসি ফার্মির প্রশ্নে। যদি টাইপ 1, 2 বা টাইপ 3 সভ্যতা সত্যিই থাকে, তাহলে তাদের উপস্থিতির কিছু না কিছু প্রমাণ তো আমাদের দেখা উচিত। ধরুন, আমাদের মতো একটি সভ্যতা প্রযুক্তিগতভাবে উন্নত হতে হতে এমন পর্যায়ে পৌঁছালে যেখানে তারা অন্য নক্ষত্রে মহাকাশযান পাঠাতে পারে। প্রথমে কাছের নক্ষত্রে, তারপর আরও দূরে। এভাবে কয়েক হাজার, কয়েক লাখ, কয়েক মিলিয়ন বছর ধরে তারা একের পর এক গ্রহে উপনিবেশ স্থাপন করতে থাকল। মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে আলোর সময় লাগে প্রায় 1 লক্ষ বছর। তাই আলোর গতিবেগের 10 ভাগের 1 ভাগ বেগ নিয়েও যদি তারা চলে, তাহলে 1 মিলিয়ন বছরের মধ্যে তারা সম্পূর্ণ গ্যালাক্সিতে কবজা করে ফেলবে। মহাবিশ্বের বয়স যেখানে 13.8 বিলিয়ন বছর, সেখানে মিলিয়ন বছর যেন একটি চোখের পলক ফেলার সময় মাত্র। যাই হোক, তাহলে আমাদের আগে যদি কোনো সভ্যতা সৃষ্টি হয়ে থাকে, তাহলে এতদিনে তাদের পুরো গ্যালাক্সিতে ছড়িয়ে পড়ার কথা, এবং আমাদের তাদের অস্তিত্বের কোনো না কোনো চিহ্ন দেখার কথা। কিন্তু আমরা কিছুই দেখি না। এই সহজ যুক্তি আজ পরিচিত ফার্মি প্যারাডক্স নামে। একটি প্রশ্নের মাধ্যমে ফার্মি প্যারাডক্সকে ব্যাখ্যা করতে হলে সেটি হবে, ইফ দ্য ইউনিভার্স ইজ টিমিং উইথ এলিয়েন্স, হোয়ার ইজ এভরিবডি?